Arabia is the world's largest producer of desalinated water, where researchers have patented several technologies to extract minerals from water while protecting marine ecosystems from wastewater. সৌদি আরবের প্রায় ৯৮% এলাকা মরুভূমি, চলমান বালিয়াড়ি, প্রচণ্ড তাপ এবং চোখে পড়ার মতো কোনো পানির উৎস নেই। কিন্তু অসাধারণ প্রকৌশল, দক্ষতা এবং বিপুল অর্থের মাধ্যমে এই রাজ্যটি এই কঠিন ভূখণ্ডের মধ্য দিয়ে এই নদী তৈরি করছে। তারা সমুদ্র থেকে পানি তুলে শত শত মাইল দূরের শহরগুলোতে পৌঁছে দিচ্ছে। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো বিশাল ধাতব পাইপ, যা মরুভূমির ভেতর দিয়ে সাপের মতো বেঁকে গেছে এবং হাজার হাজার ফুট উঁচু পাহাড় বেয়ে উঠেছে। আর যেভাবে এটি সম্ভব করা হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। কৃষ্ণা দ্বারা গঠিত এই দেশটি বিশ্বের সবচেয়ে পানি স্বল্প দেশগুলোর একটি। দেশের অধিকাংশ এলাকায় বছরে গড় বৃষ্টিপাত ৩ ইঞ্চিরও কম। এখানে কোনো হ্রদ নেই, কোনো স্থায়ী নদী নেই, আর ভূগর্ভস্থ পানির মজুতও খুবই সীমিত। একবার কল্পনা করে দেখুন এমন একটি জায়গায় বসবাস করা যেখানে বৃষ্টি একটি উপহার আর পানি একটি মূল্যবান সম্পদ, যা অত্যন্ত সাশ্রয় করে ব্যবহার করতে হয়। এমন পরিস্থিতিতে কিভাবে টিকে থাকা যায়? ঐতিহাসিকভাবে সৌদি আরব ৩টি উৎসের ওপর নির্ভর করত। অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে গভীর ফসিল অ্যাকুইফার, শত শত বছর ধরে জমে থাকা প্রাচীন পানি, পাশাপাশি অগভীর অ্যাকুইফার যা বৃষ্টির পানিতে পূর্ণ হয়। আর রয়েছে দক্ষিণ পশ্চিমের পাহাড়ি অঞ্চল থেকে আসা কিছু পৃষ্ঠস্থ পানি। কিন্তু সমস্যাটি হলো এই উৎসগুলো থেকে পাওয়া পানির পরিমাণ সৌদি আরবের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। অগভীর অ্যাকুইফার এবং দক্ষিণ পশ্চিমের পানি পুনর্নবীকরণযোগ্য হলেও গভীর ফসিল অ্যাকুইফার তা নয়। একবার সেগুলো ফুরিয়ে গেলে প্রাকৃতিকভাবে আবার পূরণ হতে শুরু করতেই হাজার হাজার বছর লেগে যাবে। এই সীমাবদ্ধতার মধ্যেই সৌদি আরবকে তার ইতিহাসের বেশিরভাগ সময় কাজ করতে হয়েছে। দেশের অতীত এই পানির সংকট দ্বারাই গঠিত। জেদ্দা ও রিয়াদ সহ বড় শহরগুলোতে অনেক সময় কয়েকদিন বা এক সপ্তাহ পরপরই পানি পাওয়া যেত। এর ফলে শহর সম্প্রসারণ এবং শিল্প উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। কৃষিও বড় ধাক্কা খেয়েছিল। 70-এর দশকে সৌদি আরব খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করে, আর সেটি অর্জনের জন্য তারা সীমিত পানির ভাণ্ডার ব্যবহার করে ফসলের সেচ শুরু করে। ফলাফল ছিল ভয়াবহ। গভীর অ্যাকুইফারগুলোর পানির স্তর বিপজ্জনক হারে কমে যেতে থাকে। শেষ পর্যন্ত গমের মতো পানি নির্ভর ফসলের উৎপাদন পুরোপুরি বন্ধ করতে হয় এবং সৌদি আরব আবার খাদ্য আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সৌদি সরকার বুঝে গিয়েছিল এভাবে চলা সম্ভব নয়। একটি অর্থনীতির সবকিছুই পানির ওপর নির্ভরশীল। বহু শিল্প খাতের কার্যক্রম চালানোর জন্য পানি দরকার। নির্মাণ শিল্পে এই মূল্যবান সম্পদের প্রচুর ব্যবহার হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জ্বালানি উৎপাদনে পানি দিয়ে শীতলীকরণ অপরিহার্য। এটি টেকসই ও অভিযোজ্য পানির উৎস ছাড়া এই রাজ্যের পক্ষে এই অর্থনৈতিক উন্নয়নে প্রবেশ করা সম্ভব ছিল না। প্রথমে তারা পানির সাশ্রয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিল। সরকার গণমাধ্যমে ব্যাপক সচেতনতা প্রচার চালায় এবং শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করে। পানি সাশ্রয়ী যন্ত্রপাতি বিতরণ করা হয়, আর কিছুটা হলেও এতে কাজ হয়েছিল। রিয়াদের মতো শহরে পানির ব্যবহার প্রায় 1/4 কমে যায়। কৃষি ভর্তুকি কমানো হয়, পানি সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করা হয় এবং নাগরিকদের কম পানি ব্যবহারে উৎসাহিত করা হয়। কিন্তু সামগ্রিক প্রভাব ছিল খুবই সীমিত। সৌদি আরব তখনও বাড়ছিল, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, আর সেই বৃদ্ধিকে সমর্থন করার জন্য নতুন অবকাঠামোর প্রয়োজন ছিল। আজকে জেদ্দার মতো একটি শহর নির্ভরযোগ্য পানির উৎস ছাড়া সম্ভব হতো না। যখন পানির সাশ্রয় যথেষ্ট কল দিচ্ছিল না, তখন সৌদি সরকার সিদ্ধান্ত নেয় বিকল্প পানির উৎস খুঁজে বের করার। আর সেখানেই সেই ভাবনাটি আসে। সৌদি আরব 3 দিক থেকেই সমুদ্র দ্বারা বেষ্টিত, তাহলে সেটি কি ব্যবহার করা যাবে না কেন? আর সে একটিমাত্র ধারণায় জন্ম দেয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ মিঠা পানির পাইপলাইনের, যা মরুভূমি পেরিয়ে পাহাড় কেটে এগিয়ে যায়। একটি অন্তহীন উৎস। সমুদ্রের পানি মানুষের ব্যবহারের জন্য উপযোগী নয়, এটা সবাই জানে। কিন্তু কেন এমন? এর প্রধান কারণ হলো লবণ। সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে, আর সেই লবণ শরীর থেকে বের করে দিতে মানবদেহের যতটা পানি দরকার তা পান করার পরিমাণের চেয়েও বেশি। ফলে লবণ পানি পান করলে শরীর উল্টো আরও পানি শূন্য হয়ে যায়। এছাড়া সমুদ্রের পানি কৃষিকাজের জন্য ব্যবহারযোগ্য নয়, কারণ অধিকাংশ ফসল এত বেশি খনিজ ও লবণের পরিমাণ সহ্য করতে পারে না। তাহলে এটি কিভাবে ব্যবহার করা যায়? পান করার অযোগ্য পানিকে পানযোগ্য করা সহজ কাজ নয়, কিন্তু সৌদি আরবের আর কোনো বিকল্প ছিল না। হয় এটি নতুবা বিশ্ব থেকে পিছিয়ে পড়া। তাই তারা সমুদ্রের পানিকে মিঠা পানিতে রূপান্তরের পরীক্ষিত পদ্ধতির দিকে যায়।
যাকে বলা হয় তাপীয় পাতন লবণমুক্তকরণ। লবণমুক্তকরণ এমন একটি প্রক্রিয়া যা মানুষ প্রায় যতদিন ধরে অস্তিত্বে আছে ততদিন ধরেই ব্যবহার করে আসছে। কিছু সমুদ্রের পানি একটি পাত্রে নিয়ে তা ফুটিয়ে তোলা হয়, পানি বাষ্পে পরিণত হয় এবং লবণ পিছনে থেকে যায়। এরপর সেই বাষ্প ঠান্ডা হয়ে আবার পানিতে পরিণত হয়। এটি একটি সহজ প্রক্রিয়া, কিন্তু এমন একটি পদ্ধতি যা শত সহস্র বছর ধরে মানুষের টিকে থাকার উপায় হয়ে এসেছে। যখন আর কোনো পানির উৎস ছিল না, শুধু এটিকে বড় পরিসরে প্রয়োগ করতে হয়, আর সেটাই আজ সৌদি আরবের পানি উৎপাদনের ভিত্তি। পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলো বড় আকারের স্থাপনা যা ঠিক সেই নীতিতেই কাজ করে। বিশাল ট্যাঙ্কে সমুদ্রের পানি নেওয়া হয় এবং কয়লা বা অন্য কোনো জ্বালানি ব্যবহার করে তা ফুটানো হয়। এরপর উৎপন্ন বাষ্পকে ঠান্ডা করে মিঠা পানিতে রূপান্তর করা হয়। এটাই ছিল সৌদি আরবের সমস্যার নিখুঁত সমাধান, আর সেখান থেকেই নির্মাণ কাজ শুরু হয়। সৌদি আরবের প্রথম তাপীয় পাতন প্ল্যান্ট ছিল আল কান্দাসা। 1907 সালে জেদ্দায় নির্মিত এই প্ল্যান্টের নামের অর্থই হলো কনডেন্সার। কয়লায় চালিত এই বিশাল যন্ত্রটি প্রতিদিন জেদ্দার জন্য 300 টন মিঠা পানি উৎপাদন করতে পারত। সৌদি আরবের জন্য এটি ছিল একেবারে প্রথম এমন একটি সমাধান যা বিশেষ করে হজ মৌসুমে যখন মক্কায় বিপুল সংখ্যক হাজি আসেন তখন পানির সংকট কিছুটা কমাতে পারত। আশা করা হয়েছিল আল কান্দাসা একাই জেদ্দার চাহিদা মেটাতে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই 300 টন পানি দ্রুত বেড়ে ওঠা শহরের জন্য যথেষ্ট ছিল না। তবুও এটি একটি প্রমাণ হিসেবে কাজ করেছিল। আল কান্দাসা দেখিয়ে দিয়েছিল যে সমুদ্র থেকে পানি সংগ্রহের জন্য লবণমুক্তকরণ একটি কার্যকর উপায়। এরপর রাজ্যে শুরু হয় একের পর এক নির্মাণ। সৌদি অর্থনীতি ও জনসংখ্যার ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে প্ল্যান্টের পর প্ল্যান্ট করে তোলা হয়। 1969 সালে আলোয়াজ ও দুবা প্ল্যান্ট নির্মিত হয়। 1970 সালে জেদ্দা প্ল্যান্ট চালু হয় এবং 1973 সালে খোবার প্ল্যান্ট মিঠা পানি সরবরাহ শুরু করে। রাজ্যে লবণমুক্তকরণ প্ল্যান্টের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং 2025 সালে এসে দেশে মোট 33টি প্ল্যান্ট কার্যক্রম চালাচ্ছিল। এর মধ্যে 8টি আরব উপসাগরের উপকূলে এবং বাকি 25টি লোহিত সাগরের উপকূলে অবস্থিত। সবগুলো মিলিয়ে প্রতিদিন 5.6 মিলিয়ন ঘনমিটার মিঠা পানি উৎপাদন করা হচ্ছে। জেদ্দার একটি ব্যর্থ প্রকল্প হিসেবে যা শুরু হয়েছিল, সেটি সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে বড় লবণমুক্ত পানি উৎপাদক দেশে পরিণত করে। বিশ্বে যত লবণমুক্ত পানি উৎপাদিত হয় তার 22% আসে সৌদি আরব থেকে। সৌদি আরবের লবণমুক্তকরণ সাম্রাজ্যের মুকুটমণি হল রাস আল খাইর। এটি শুধু সৌদি আরবেরই নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় লবণমুক্তকরণ প্ল্যান্ট। দেশে পানির যোগান দিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জুবাইল কমপ্লেক্স, শৈবা কমপ্লেক্স এবং সুকাইক প্ল্যান্টগুলো। এর বেশিরভাগই সরকার পরিচালিত, যা 1974 সালে বাদশাহ ফয়সালের প্রতিষ্ঠিত স্যালাইন ওয়াটার কনভার্সন কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়। পাশাপাশি কিছু প্ল্যান্ট বেসরকারি খাতের অধীনে পরিচালিত, যারা সরকারের বাইরে আলাদাভাবে কাজ করে। আর এই বৃদ্ধি থেমে নেই। শিল্প ও জনসংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে আরও বেশি প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। আর এই নতুন প্ল্যান্টগুলোর জন্য পুরনো লবণমুক্তকরণ পদ্ধতি আর যথেষ্ট নয়। সেখানে ব্যবহার করা হচ্ছে একটি নতুন ব্যবস্থা, যা শুধু বেশি কার্যকরী নয়, বরং আরও নিরাপদ। এক নতুন উপায়। দীর্ঘ সময় ধরে সৌদি আরব তাপভিত্তিক লবণমুক্তকরণের ওপর নির্ভর করে এসেছে। এটি কার্যকর এবং যথেষ্ট দক্ষ হলেও এর দুটি বড় সমস্যা রয়েছে। প্রথমত, এটি অত্যন্ত বেশি শক্তি ব্যবহার করে। প্রয়োজনীয় তাপ উৎপাদনের জন্য বিপুল পরিমাণ জ্বালানি বা বিদ্যুৎ লাগে। দ্বিতীয়ত, এই প্রক্রিয়ায় যে উচ্চ তাপমাত্রার লবণাক্ত বর্জ্য পানি বের হয় তা সমুদ্রে ছেড়ে দিলে পরিবেশের জন্য ভালো নয়। সৌদি আরব শক্তির সমস্যার সমাধান করতে লবণমুক্তকরণের একটি আরও কার্যকর পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেছিল, যাকে বলা হয় মাল্টিফেজ ডিস্টিলেশন, এবং কিছু প্ল্যান্টে এটি ব্যবহৃত হচ্ছে। তবে এটিও সর্বোত্তম পদ্ধতি নয়, কারণ পানি থেকে লবণ আলাদা করার আরেকটি একেবারেই ভিন্ন পদ্ধতি রয়েছে, যার নাম রিভার্স অসমোসিস, এবং এটি অনেক বেশি শক্তি সাশ্রয়ী ও পরিবেশের জন্য নিরাপদ। তাহলে এটি কিভাবে কাজ করে? রিভার্স অসমোসিস পানিকে অমিশ্রণ থেকে আলাদা করতে তাপ ব্যবহার করে না, এর পরিবর্তে এটি চাপ ব্যবহার করে। মূলত এই প্ল্যান্টগুলো বিশেষ ধরনের ফিল্টার ব্যবহার করে, যেগুলোর ভেতরে আধা পারগম্য ঝিল্লি থাকে। এই ঝিল্লিগুলোর ছিদ্র এতই ছোট যে কেবল পানির অণুগুলোই ভেতর দিয়ে যেতে পারে, কারণ সেগুলোর আকার ছোট। লবণ বা ব্যাকটেরিয়া কিছুই ভেতর দিয়ে যেতে পারে না। এগুলো প্রকৌশল দক্ষতার এক অসাধারণ উদাহরণ। পানিকে অত্যন্ত উচ্চ চাপে এই ফিল্টারের ভেতর দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ফলে অনুস্তরের লবণ আলাদা হয়ে যায়। এই লবণমুক্তকরণ পদ্ধতিটি সৌদি আরবে এত জনপ্রিয় হয়ে ওঠার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রধান কারণ হলো শক্তি সাশ্রয়। এই প্রক্রিয়ায় তাপভিত্তিক লবণমুক্তকরণের তুলনায় অনেক কম শক্তি লাগে। আর যেহেতু এখানে সরাসরি কোনো জ্বালানি পোড়ানো হয় না, তাই কার্বন নিঃসরণ নিয়েও দুশ্চিন্তা নেই। শেষত পুরো ব্যবস্থাটি সহজে বড় করা যায়, কারণ এই ধরনের প্ল্যান্ট মডুলার, অর্থাৎ প্রয়োজনে যে কোনো সময় আরও ফিল্টার যোগ করা যায়। এই পদ্ধতির উন্নয়নের পর থেকে সৌদি আরব জুড়ে একের পর এক রিভার্স অসমোসিস লবণমুক্তকরণ প্ল্যান্ট গড়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রাবিক 3 IWP, যা বিশ্বের সবচেয়ে বড় রিভার্স অসমোসিস প্ল্যান্ট। এই প্ল্যান্ট একাই প্রতিদিন 6 লাখ ঘনমিটার পানি সরবরাহ করতে পারে। রাস আল খাইর পাওয়ার অ্যান্ড ডেসালিনেশন প্ল্যান্ট সৌদি আরবের আরেকটি বড় স্থাপনা, যা হাইব্রিড শ্রেণীর অন্তর্ভুক্ত এবং রিভার্স অসমোসিস ও তাপভিত্তিক উভয় প্রযুক্তি ব্যবহার করে। এই বিশাল প্ল্যান্ট প্রতিদিন 1 মিলিয়নেরও বেশি ঘনমিটার মিঠা পানি উৎপাদন করতে পারে। রিভার্স অসমোসিস প্রযুক্তির আবির্ভাবে সৌদি আরবের পানি উৎপাদন ব্যাপকভাবে বেড়ে গেছে। প্রতিদিন আক্ষরিক অর্থেই নদীর সমান পানি উৎপাদিত হচ্ছে রাজ্যে।